টাবো ৩,২৮০ মিটার উচ্চতায় অবস্থিত স্পিটি ভ্যালির সব থেকে শান্ত গ্রাম। টাবোতেই আছে ১,০০০ বছর পুরানো টাবো মোনাস্ট্রি, এবং যাকে অজন্তা অফ হিমালয়াসও বলা হয়। আর এই টাবোতে আসতে গেলে কালপা থেকে যে রাস্তা দিয়ে আসতে হয় সেটা পুরো স্পিটি ভ্যালির রোড জার্নির সব থেকে রোমহর্ষক। তাই সময় পেলে পুরো ভিডিওটা আমাদের চ্যানেলে একবার দেখে নিতে পারো। সকালবেলা ঘুম থেকে উঠে কালপার হোটেলের ব্যালকনি থেকে দেখি এই ভিউ। এরপর আর মনে ছিল না আমরা সামনে যেতে পারবো কি পারবো না, শুধু মনে হচ্ছিল ব্যালকনিতে দাঁড়িয়ে শুধু চোখ খুলে এই দৃশ্য দেখি। সো গুড মর্নিং ফ্রম কালপা। বলে একটা ছোটো করে কথা বলি, তোমরা যারা আমাদের ভিডিও এখনও দেখোনি আগে দেখে নাও। সেটা হচ্ছে আমরা 2 মার্চ 2nd মার্চ কালপা এসেছিলাম। 3rd মার্চ আমাদের টাবো যাওয়ার কথা ছিল, কিন্তু রাস্তার সামনে জ্যাম ছিল বলে আমরা ওখানেই আটকেছিলাম। তো 2-3 আমরা কালপায় ছিলাম। তো এই হচ্ছে মধুরিমা, এই হচ্ছে আমাদের হোটেলের জায়গা। এখানে যখন নর্মাল টাইমে আসবে এখানে খাবারের ব্যবস্থা সব কিছু আছে, বুফে সিস্টেমও আছে। ওইখানে ডেস্ক, আমাদের রুম দেখিয়ে দিয়েছি। আর এই লোকেশনটাও খুব ভালো, কালপা রেজেন্সি যেটা। এবং সবচেয়ে বড় কথা, এটা আমাদের বাঙালি একজন সন্দীপ বাবু তার এই হোটেল। আর এখান থেকে ফুল কালপা কিন্নর কৈলাস যে রেঞ্জ তোমরা আমার ওপর থেকেও দেখিয়েছি, ফুল রেঞ্জ এখান থেকে পুরোপুরি ভিজিবল। আজকে মেঘলা এখনও আছে বলে কালকে আমরা প্রচুর স্নোফল তোমাদের ভিডিও আগেরটায় দেখিয়েছিলাম। আজকে সকালবেলা এত হাওয়া দিচ্ছিল, ওপরে যত স্নো ছিল উঠছিল, মনে হচ্ছিল সেই স্নো ঝড় যেটা বলে সেরকম লাগছিল। এখনও বাইরেটা জাস্ট অসাধারণ লাগে দেখো। তো মোটামুটি যা আপডেট আছে, সামনের দিকের যে মেন একটা রাস্তা সেটা হালকা ব্লকেজ খুলেছে শুনলাম, কিন্তু এখনও সামনে 1-2 ব্লকেজ আছে। আমরা আজকে টাবো যাওয়ার চেষ্টা করব, সামনে এগোবো, তারপর যা হয় দেখা যাবে। কারণ এখানে যদি বসে থাকি তাহলে আরও কিছুই করতে পারবো না আপাতত যা মনে হচ্ছে। এমনিও আজকে দুপুর 12টা থেকে আমি ওয়েদার প্রেডিকশানে দেখেছি IMDর, আজ দুপুর 12টা থেকে ফুল ক্লিয়ার, এবং কাল পরশু 8-9 তারিখ অবধি যেটা ওরা দেয় এক সপ্তাহ সব কিছু দেখিয়েছে, যে ইভেন কাজা অবধি সমস্ত কিছু ক্লিয়ার। অলরেডি আকাশের দেখে মনে হচ্ছে দেখো হাওয়াটা দিয়েছে বলে পুরো মেঘ কেটে গেছে এবং রোদ্দুর উঠছে। সো এই ওয়েদার এখন হালকা থাকলে, এবং বিআরও আগেও বলেছি বিভৎস কাজ করে, সবসময় জেসিবি লাগিয়েই রেখে দেয়। তো অলওয়েজ রাস্তা ওরা ক্লিয়ার করার চেষ্টা করে। এখন আর আগের মতো নয় যে রাস্তা ব্লক হলে বন্ধই থেকে যায়। তো চলো আমরা সামনের দিকে এগোবো এই মুহূর্তে কালপাকে বিদায় জানিয়ে। কিন্তু কালপা অসাধারণ, এবং আমি বারবার চাই কালপায় আসতে। কালপা ছেড়ে আমরা বেরিয়ে পড়েছিলাম সামনে যা কিছু হবে দেখে নেব এই অ্যাটিটিউড নিয়ে। কি করব, উইন্টার স্পিটি মানেই তাই। তবে কালপা ছেড়ে বেরোনোর সময়ও এতটা সুন্দর লাগছিল তা ভাষায় প্রকাশ করা যাবে না। চেষ্টা করেছি যতটা পারার তোমাদের সামনে তুলে ধরতে। কালপা থেকে রেকংপিও হয়ে আমাদের গাড়ি সামনের দিকে যাত্রা শুরু করেছিল। প্রথম যে গাঁট বলতে পারি এই রাস্তার, সেটা হচ্ছে খাপ। মানে খাপ ক্রস না করলে কিছুই কিন্তু বলা যাচ্ছিল না আমরা সামনে যেতে পারবো কি না। তবে রাস্তা কিন্তু বিআরও দুর্দান্তভাবে এখানে করে দিয়েছে। এই ধরনের রাস্তাতেই কিন্তু অ্যাভালাঞ্চ বলো বা রাস্তায় ধস নেমে রাস্তা বন্ধ হয়ে গেছিল। এবং এইদিকে চারিদিকে দেখো কালো বরফ। এই বরফ কিন্তু বিআরও খুব ভালোভাবে সরিয়ে 2 দিনের মধ্যেই এই জায়গাটা ক্লিয়ার করে দিয়েছে।
এই জন্যই কিন্তু আমরা সে আগের দিন কালপা থেকে বেরোতে পারছিলাম না, এই জায়গাগুলো ক্লিয়ার করা ছিল না বলেই। কিন্তু রাস্তা এবং প্রকৃতি যতটা সুন্দর লাগছিল, এক কথায় বলবো অসাধারণ। রাস্তাতে মাঝে মাঝেই আমরা দেখছিলাম জেসিবি দাঁড়িয়ে, কারণ আবারও যদি কিছু হয় তখন জেসিবি কিন্তু আবার পরিষ্কার করে দেবে। এই দেখো কতটা কি ধস নেমেছিল বুঝলে, নালার এই সব জায়গাগুলো দিয়েই ক্রস হয়ে যাচ্ছিল না প্রায়। আস্তে আস্তে এখন এগুলোকে ওরা ক্লিয়ার করছে একটু একটু করে, তাই আমরা সামনে এগোতে পারছি। দেখো কোথায় কোথায় গ্লেশিয়ার, এখানে সব রাস্তা এইভাবেই জমাট বেঁধে আটকে গেছিল আর কি, এইগুলোই ওরা আস্তে আস্তে ক্লিয়ার করেছে। সামনেটা দেখো, এই জায়গাগুলোতেই কিন্তু মেন প্রবলেম হয়েছে। এই জায়গাগুলো ক্লিয়ার হচ্ছে বলেই মানুষ আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছে। এটার জন্য হ্যাটস অফ বিয়ারও। সামনে দেখো, সেই রোটাং পাস মনে হবে পুরো। তো আমাদের সামনের লরিটা সামনে গিয়ে আর এগোতে পারলো না, ওরা পেছনে চলে এলো, আমরা সামনের দিকে যাচ্ছি। কন্টিনিউশনে এরা কাজ করে যাচ্ছেন বিয়ারের লোকেরা। মনে হচ্ছে না রোটাং পাসের ভেতর দিয়ে যাচ্ছি, তাই না? আসলে কিন্তু এগুলো সমস্তই অ্যাভালাঞ্চ নেমেছিল এবং রাস্তার দুধারে জেসিবি সাইড করে দিয়েছিল। ওই যে দেখো পাহাড়ের নিচের এখানে যে যে ছোট ছোট বাড়িঘর দেখা যাচ্ছে, এটাই হচ্ছে পু যে গ্রাম। এই জায়গাতেই কিন্তু আমরা সবাই আটকে ছিল। অলওয়েজ ওরা কাজ করে যাচ্ছেন, আর ওইখানেই হচ্ছে পু গ্রাম। সামনেটা দেখো শুধু অসাধারণ লাগছে। অদ্ভুত প্রকৃতির অদ্ভুত এক নিয়ম, মানে জানি না ভগবান বলে কিছু হয়ে থাকে তাহলে প্রকৃতি। আমাদের সামনেটা একবার দেখো কিরকম জায়গা, অদ্ভুত স্ট্রাকচার। তো আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি পেছনে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে ডুবলিং, এটা একটা চেকপোস্ট। এখানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, এটা একটা চেকপোস্ট। আর এখান থেকে আবার গাড়ি এন্ট্রি করতে হয়। সবাই সে চেষ্টা করছি সোজা কাজা যাতে, মানে তার আগে টাবোতে গিয়ে সবাই হয়তো দাঁড়াবে। আর এই যে আমাদের পাশ দিয়ে এখানে দেখা যাচ্ছে শতদ্রু বা শত্রুজ নদী যেটা বলছে, আর এখান থেকে পুরো স্ট্রাকচার আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হচ্ছে, সেটা বোঝা যাচ্ছে। সামনে প্রকৃতি দুর্দান্তই ক্যানভাস সাজিয়ে দিয়েছে, আর ওই দূরে দেখা যাচ্ছে লেফট সাইডে দেখো, সেটাই কিন্তু খাব ব্রিজ। তো আমরা এসে গেছিলাম খাবের মেন ব্রিজটায়, যেখানে আমরা খাব সঙ্গম দেখবো, যেটা না দেখে স্পিটি ভ্যালির দিকে যাওয়া যায় না। এরপরেই শুরু হয়ে যাবে স্পিটি ভ্যালি, মেন যে স্পিটি ভ্যালি। এতক্ষণ আমরা ছিলাম কিন্নর ভ্যালিতে, এবং পুরো কিন্নর ভ্যালি তোমরা দেখছিলে আমরা কালপা, তার আগে পুরো জায়গাটা দিয়ে সতলুজ নদী আসছিল। এখানে এসে খাবে যে সঙ্গম, এখানে এসে মিলিত হয় সতলুজ নদী, যেটার উৎস হচ্ছে মানসরোবর লেক, যেটা আসছে টিবেট থেকে। আর তারপরে এখানে এসে এই সতলুজ নদী মিলিত হয় স্পিটি নদীর সাথে। তো এই স্পিটি নদী আর সতলুজ নদীর যে মিলন, খাব সঙ্গম, এটাকেই বলে। স্পিটির রং হচ্ছে নীল। এখন আগে এগোবো, তোমাদেরকে দেখাবো। আর সতলুজ নদীর রং তো তোমরা দেখেইছো, চলো গিয়ে দেখি। অপূর্ব সুন্দর পেছনে পর্বত রেঞ্জ তোমরা দেখতে পাচ্ছ, পুরো কিন্নর রেঞ্জ এটা। এরপরে শুরু হবে স্পিটি ভ্যালি, তার আগেই খাব সঙ্গম। এখান দিয়ে আসছে মানসরোবর লেক থেকে, যার উৎস সতলুজ নদী, সেটা আসছে পুরো টিবেট থেকে। এই ঘোলাটে রংটা হচ্ছে সতলুজ, আর ওই দিক থেকে আসছে
হচ্ছে স্পিটি নদী। তো আমরা যাচ্ছি স্পিটির দিকেই। তো এইখানের এই মিলনটা দেখতে পাচ্ছ, দুটো নদীর যে দুটো রং খুব ভালোভাবে বোঝা যাচ্ছে, অপূর্ব সুন্দর। এখানে দাঁড়িয়ে তোমাদের ছবি ভিডিও অবভিয়াসলি করতেই হবে, আমরাও একটু সিনেমেটিক শটস তোমাদের দেখিয়ে দিই। এই ধরনের জায়গাগুলোকে উপভোগ করব বলেই তো স্পিটি ভ্যালি আসা। তোমরা যদি এই সেপ্টেম্বরে আমাদের স্পিটি ভ্যালি গ্রুপ ট্যুরে নাম লেখাতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া এই নাম্বারে 8335068995 নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে দিও। সো আমাদের এখানে খাবের তোমাদের যা জিনিসপত্র দেখালাম, তারপর আমাদের এই যে এই জায়গায় খাবের মেন গেটের এখানেই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আর এই হচ্ছে মেন ব্রিজ। এবার যেটা বলার সেটা হচ্ছে যে উইন্টার স্পিটিতে তুমি যখন যাচ্ছ সামনে কোথায় কি দোকান পাবে এবং তখন বসে সব ভরসা করলে চলবে। তো এখানেই সামনে একটা ছোটো দোকান আছে, আমাদের ড্রাইভার ভাই বললেন যে এখানেই খেয়ে নাও। তো আমরা এখানে ম্যাগি খাওয়ার প্রস্তুতি চলছে, তো ওরা ম্যাগি বানাচ্ছে। এই হচ্ছে ব্রিজ, এখানে আসলে ছবি ভিডিও সবাই তুলবে। আমরা এখানে ছোট্ট একটা জায়গা আছে যেখানে লেখা আছে আই লাভ তানচেন সঙ্গম খাপ। তো এখানে আমরা একটু ম্যাগি একটু চা খেয়ে এবার সামনের দিকে এগোবো। এই আগুন যেখানেই পায় মন্দির মানে সেখানেই বসে, দারুণ। তো চলো, আচ্ছা একটা বলার যেটা নর্মাল টাইমে আসলে তো তোমরা প্রথমে খাপ দেখে নাকো লেক দেখবে, গিউ মোনাস্ট্রি দেখবে, তারপর তুমি টাবো যাবে। এখন আমরা কি করব সেটা অনুজ ভাই যেটা ঠিক করবে। আমরা যাবার সময় দেখতে পারি, আমরা ফেরবার সময় দেখতে পারি, কিন্তু আমাদের মেন মোটো হচ্ছে টাবো পৌঁছানো এবং টাবোর পর কাজা। তো বাকি সমস্ত জিনিসগুলো আমরা চেষ্টা করবো ফেরার সময় যদি একটা দুটো দেখাতে পারি বা দেখতে পারি, কারণ উইন্টার স্পিটিতে সব কিছু হবে না, এটা তোমাকে ধরে নিয়েই এগোতে হবে। সব কিছু যদি এক্সপেক্ট করে তুমি উইন্টার স্পিড করতে আসো তাহলে কিন্তু এসো না। তোমরা যদি মে মাস থেকে আসো, মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, এর মধ্যে মোটামুটি ভাববে যে তোমরা মোটামুটি পুরোটা কভার করতে পারবে। যেমন একটা মেন জায়গা আছে টাবো থেকে পিন ভ্যালি, মুদ ভিলেজ, তো এগুলো কিন্তু আমরা এক্সপেক্টই করিনি যে উইন্টার স্পিটিতে কভার করতে পারবো। আমাদের বহুদিনের স্বপ্ন উইন্টার স্পিটিতে আসা। চারিদিকে রাস্তার দুধারে বরফে ভর্তি থাকবে, মাঝখান দিয়ে আমরা যাব পুরো সাদাই সাদা। হ্যাঁ, জানি না কতটা কি করতে পারবো, প্রথম থেকেই বলে আসছি, আমি এখনও বলবো যতক্ষণ না শেষ হচ্ছে। বাট অসাধারণ সত্যি, মানুষের মানে এইগুলোর জন্যই হয়তো বেঁচে থাকা। অভূতপূর্ব দৃশ্য, মানে চোখে বিশ্বাস করা যাবে না। জানি না ক্যামেরায় কতটা আমরা এর জাস্টিফাই করতে পারবো, দেখানোর চেষ্টা করছি, যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। স্পিটি ভ্যালির এন্টায়ার যে রুট সেটা একটা প্রকৃত অর্থে রোড জার্নি। তবে আমরা এটা বলতে পারি কালপা থেকে টাবো যাওয়ার যে রাস্তা সেখানকার রোড জার্নিটাই সব থেকে সুন্দর এবং রোমহর্ষক এই স্পিটি ভ্যালির। তার কারণ এখানে তুমি যেরকম বরফের পাহাড় দেখতে পাবে, তার সাথে সাথে কালো পাহাড়, মাটির বালির বিভিন্ন পাহাড় এবং অদ্ভুত প্রকৃতির নিদর্শন তোমরা এই জায়গায় দেখতে পাবে। হিমাচলের সব থেকে উঁচু শৃঙ্গ রিও পুগিয়ালো এখানেই অবস্থিত। হ্যাঁ, এই যে আমরা রেঞ্জটা ক্রস করছি এটা রিও পুগিয়ালেরই অংশ। নাকো যাওয়ার ঠিক আগে যে সাদা পাহাড় তোমরা দেখতে পাবে সেটা রিও পুগিয়ালেরই অংশ। যাচ্ছি, এটা কিন্তু কিন্নরেরই আপার কিন্নর, ঠিক আছে? টাবোর আগে অবধিও কিন্তু আপার কিন্নরের মধ্যে দিয়েই আমরা যাব, তারপর থেকে কিন্তু স্পিটি ভ্যালিতে আমরা এন্টার করব। ও সামনে দেখো কিছু টেম্পো ট্রাভেলার আটকে আছে, আগে ক্রস করি তারপর আবার ভিডিও হবে। সামনে দেখতে পাচ্ছ একটা টেম্পো ট্রাভেলার ফেঁসে গেছে, তো ওখানে প্রচুর ছেলেপুলেরা আছে, তারা এখানে বসে বসে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে এই স্নো নিয়ে খেলেই চলেছে। অথচ 2 মিনিট, জাস্ট 2 মিনিটও লাগলো না, 1 মিনিট একটু যদি সবাই মিলে পেছনের পুশ করলো, গাড়ি বেরিয়ে গেল। তোমরা যদি টেম্পো ট্রাভেলার করে আসো, তাই রাস্তার মাঝখানে হঠাৎ করে স্নো পেলেই না খেলাধুলা করে যদি তার নিজের গাড়িকে একটুখানি সামনে এগোনোর জন্য পুশ করে দাও, তাহলে তোমরাও এগোতে পারবে, তোমাদের পেছনে যারা গাড়ি দাঁড়িয়ে আছে তারাও এগোতে পারবে। কারণ উইন্টার স্পিটিতে কখনো একটা জায়গায় দাঁড়িয়ে গেলেই মুশকিল। লিও, আচ্ছা এই হচ্ছে লিওবালা পয়েন্ট, মানে লিওর যে পয়েন্টটা এইখানে, এই যে দেখেছো কতটা কি আটকে ছিল। হ্যাঁ, এই যে বড় বড় পাথর এগুলোকে সব ব্লাস্ট করে এদিক ওদিক সরিয়ে এখানে সব রাস্তা ক্লিয়ার করা হয়েছে, এবং তার জন্যই আমরা সামনের দিকে এগোতে পারছি। ওফ,
অসাধারণ অভিজ্ঞতা, অসাধারণ। তোমরা না এলে বুঝতে পারবে না, শুধু সামনে রাস্তা দেখো ম্যান, অদ্ভুত সুন্দর, অদ্ভুত। স্পিতি ভ্যালিতে এলে তুমি সবসময় বুঝতে পারবে কেন সবাই বলে ডেস্টিনেশনের থেকে জার্নিটা অনেক বেশি সুন্দর। সত্যি এই রোড জার্নি সারা জীবন মনে থাকবে। সো এই মুহূর্তে এখানে যত ভিলেজ যা দেখতে পাচ্ছ, ছোট ছোট গ্রাম, হাই, তো এগুলো সবই কিন্তু নাকো ভিলেজ। এটাই হচ্ছে নাকো ভিলেজের অন্তর্গত। আমরা চেষ্টা করবো যখন ফেরত আসবো তখন নাকো লেকটা একবার দেখানোর। তো এগুলোই হচ্ছে নাকো ভিলেজের অন্তর্গত। এখানেও কিন্তু অনেক হোমস্টেজ আছে, তোমরা এখানেও কখনো মানে ফেঁসে গেলেও থাকতে পারো, না ফাঁসলেও থাকতে পারো। এখানে কিন্তু অনেক ভিলেজ আছে, সরি অনেক হোমস্টেজ আছে। এখন আমরা এগুলো সবই নাকো ভিলেজের অন্তর্গত। আমরা এখন যাচ্ছি সোজা ডাবোর উদ্দেশ্যে। আমরা দাঁড়িয়ে আছি একদম নাকো ভিলেজে। অ্যান্ড নাকো ভিলেজ যেটা, সেটাকে ঘিরে আছে হচ্ছে রিও পুরগিল যে মাউন্টেন, যেটা শ্রীখণ্ড যে হিমালয়ের মাউন্টেন রেঞ্জ, সেই শ্রীখণ্ড মাউন্টেন রেঞ্জের মধ্যে একটা বড় মাউন্টেন হলো এই রিও পুরগিল। এবং এই রিও পুরগিলের স্লোপেই হচ্ছে এই পুরো নাকো ভিলেজ। আর নাকো ভিলেজের যেটা সব থেকে আকর্ষণীয় মানে জিনিস দেখার মতো, সেটা হচ্ছে নাকো লেক, যেটা এই টাইমে আমরা যে এসছি উইন্টার স্পিটি, এই টাইমে এলে কিন্তু নাকো লেক পুরো ফ্রোজেন পাবে তোমরা। আমরা ফিরার সময় তোমাদেরকে দেখাবো নাকো লেকের দৃশ্যটা, কারণ কি এই মুহূর্তে রাস্তাটা একটু হালকা স্নোফল চালু হয়েছে বলে। এবং এখানে যখন তোমরা এমনি টাইমে আসবে, এখনও দেখা যাচ্ছে মানে হালকা হালকা পুরো নাকো ভিলেজটা কিন্তু উইলো গাছ। এটা এক টাইপের মানে ল্যাক্সাস না কি টাইপের গাছ বলে, উইলো গাছ, একদম ঝাড়ওয়ালা। নর্মাল টাইমে এলে পুরো সবুজ, পুরো নাকো ভিলেজে ভর্তি ভর্তি তোমরা উইলো গাছ পাবে। সো এটা একটা ভীষণ আকর্ষণীয় জিনিস। এখানে এলে নাকো ভিলেজ এলে অবশ্যই দেখতে হবে, আর নাকো লেকও দেখতে হবে। সময় নষ্ট না করে আমাদের গাড়ি সামনের দিকে এগোতে শুরু করলো। তোমরা যদি নর্মাল সময়ে আসো বা আমাদের সাথে সেপ্টেম্বর মাসে স্পিটি ট্যুর করো, তাহলে তোমরা এই সময়তেই মানে কালপা থেকে যখন টাবো যাবে তখন নাকো লেক, নাকো ভিলেজ, গিউ মোনাস্ট্রি সমস্ত কিছু দেখেই টাবো যেতে পারবে। যে রোড, এই যে রাস্তা, মাটি ফেলে দিয়ে রাস্তা, এই রাস্তাটা, এইটা কিন্তু গ্লেশিয়ার পয়েন্ট। এই যে সামনে আমি তোমাদের দেখাচ্ছি, দেখো শুধু রাস্তাটা দেখলেই বুঝতে পারবে এগুলো কিন্তু গ্লেশিয়ার পয়েন্ট। এর উপর দিয়ে যে রাস্তাটা কোনোভাবে ড্যামের উপর বানানো হয়েছে। তোমরা নিজেরাই স্পিটি ভ্যালির পুরো সিরিজটা দেখলে বুঝতে পারবে কেন আমি বলেছিলাম কালপা থেকে টাবো যাবার এই রাস্তাটাই সব থেকে রোমহর্ষক। এই রোড জার্নিটা সত্যি সারা জীবন আমরা মনে রাখবো। খেয়াল করে দেখো, ক্যানভাস আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। বরফের পাহাড়ের পর এবার দেখো পাথুরে পাহাড়, বালি পাহাড়, কালো মাটির পাহাড়, নানান রকম পাহাড় তোমরা দেখতে পাবে। কিছুটা জায়গায় আবার এখানে মুন ল্যান্ড, যেটা আমরা লাদাখে দেখতে পেয়েছি, সেই জায়গাটাও দেখতে পাবে। এরপরে নাকো ক্রস করে যে মেন ভিলেজ যেটা আপনার আসে, সেটা হচ্ছে চাঙ্গো ভিলেজ। চাঙ্গো, এবার এই চাঙ্গো ভিলেজে অনেক জায়গাতেই হয়েছে কি অনেক সময় গাড়ি আটকে গেছে, গাড়ি ফেসে গেছে, যেমন এখানে হয়, তখন কিন্তু চাঙ্গোতেও কিছু হোমস্টেজ আছে। তোমরা চাঙ্গোতে চাইলে তখন কিন্তু থাকতে পারো, কারণ এখানে কিন্তু সব জায়গায় তুমি গ্রাম মানে যেগুলো হয় সেগুলো পাবে না, হোমস্টে তো পাবেই না। তাই সেখানে কিছু পাবে, কিছু খাবারের জায়গা পেলেও পেতে পারো, কোনো থাকার জায়গা কিছু আছে চাঙ্গোতে। তারপরে যেটা হচ্ছে সামডো, SUMDO সামডো, ওখানে একটা চেক পয়েন্ট আছে আর্মিদের। এইবার ওই সামডো এখান থেকে আর 22 কিলোমিটার দেখাচ্ছে। সামডো থেকে ডান দিক দিয়ে একটা রাস্তা যেটা চলে যাচ্ছে, সেটা গিউ মোনাস্ট্রির দিকে, আর সোজা বাঁ দিক দিয়ে বেরিয়ে গেলেই হচ্ছে টাবো। তো এই পয়েন্টগুলো তোমাদের মাথায় রেখেই সামনের দিকে এগোতে হবে। নর্মাল টাইমে অনেকক্ষণ সূর্যের রশ্মি যখন থাকে, তোমরা আরামসে গিউ মোনাস্ট্রি দেখে দেন টাবো যেতে পারো।
লেফট সাইডে যে ব্রাউন কালারের পাহাড়টা দেখতে পাচ্ছ, এই ধরনের স্ট্রাকচারকেই কিন্তু মুনল্যান্ড বলা হয়। আপার কিনারের চাঙ্গো ভিলেজ, তার উপর দিয়ে আমরা যাচ্ছি, যেটা আমরা একটু আগেই বলছিলাম। এখানের তুমি চারপাশটা দেখো, পুরো অন্য রকম, আবার পুরো চেঞ্জ হয়ে গেছে। এখানে পুরো লাল মাটির যে পাহাড়, পুরো ওরকম। এই জায়গাগুলো অদ্ভুত লাগছে, তাই না? মনে হচ্ছে আমরা পৃথিবীতে নয়, হয়তো অন্য কোনো গ্রহে চলে এসেছি। পাহাড়ের এত রকম রং পরিবর্তন হচ্ছিল, সেটা দেখে অদ্ভুত ভালো লাগছিল। সত্যি মনে হচ্ছিল আমরা ভারতবর্ষের নয়, হয়তো অন্য কোনো গ্রহে প্রবেশ করেছি। আমরা এখন আছি সামডো ভিলেজে। এখনো তো সামডো ক্রস করলে শুরু হয়ে যাবে স্পিটি ভ্যালি। কিন্নর ভ্যালির কিন্নরের লাস্ট পয়েন্ট হচ্ছে সামডো, তারপরে আমরা স্পিটিতে ঢুকে পড়বো। অ্যান্ড তারপর স্পিটি সম্বন্ধে তোমাদের কিছু কিছু জ্ঞান দিয়ে দেবো, যাতে তোমরা স্পিটি আসার আগে সেগুলো জেনে যাও। এখান দিয়েই সামনে সোজা গিয়ে ডান দিকে রাস্তায় হচ্ছে তোমার গিউ মোনাস্ট্রি, কিন্তু এই মুহূর্তে আমরা গিউর দিকে যাব না, সময় বাড়ছে। আর এখানে একটা সুন্দর আর্মিতে ক্যান্টিন আছে, এখানে আমরা একটু কফি সিঙ্গারা খাবো, যেটা বললাম, খেয়ে এবার সামনের দিকে এগোবো। ওয়েলকাম টু স্পিটি ভ্যালি। সামডো থেকে আমাদের গাড়ি আবার সামনের দিকে যাত্রা শুরু করেছিল। তবে সেই যাত্রার সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না, বিশেষ করে যখন আমাদের সাথে সাথে স্পিটি নদীও যাত্রা শুরু করেছিল। সেই সৌন্দর্য এক অকল্পনীয় ছিল। চণ্ডীগড় থেকে কিছু মানুষ একবার অনেক বছর আগে এই জায়গায় এসে থেকে গেছিলেন, আর তারা জাননি। সেই থেকেই এই ভিলেজটার নাম চণ্ডীগড় ভিলেজ নামে পরিচিত পেয়েছিল। সাড়ে 9টার সময় আমরা যাত্রা শুরু করেছিলাম। মাঝখানে অনেকক্ষণ 2-3 জায়গায় দাঁড়িয়েছি, কিছু রাস্তা এদিক ওদিক বন্ধ ছিল, সড়ক হয়েছে। সব মিলিয়ে আমরা 4টে নাগাদ টাবোয় পৌঁছে গেছি। দেখো এখান থেকে টাবো হোটেল, টাবো হোমস্টে সব চালু হয়ে গেছে। তো আমরা আমাদের টাবোতে এসে আমাদের সুন্দর হোমস্টেতে মানে জিনিসপত্র রেখে, কোন হোমস্টে কী ব্যাপার সেটা একটু পরে বলছি। সামনেই আমরা এসে গেছি, এই যে মধুরিমা যাচ্ছে আমাদের সাথে সাথে, সেটা হচ্ছে টাবো কেভ। টাবো কেভ রাস্তাটা ওইখানে আমাদের হোমস্টে আছে, এখান থেকে একটা অদ্ভুতভাবে ওপর দিয়ে উঠে যেতে হবে আমাদের, রাস্তা নেই, এইভাবে গিয়ে আমাদের ওপরে উঠতে হবে। আগে যাই, তারপর তোমাদের দেখাচ্ছি। আমরা নামবো যখন, তখন তোমাদের সিঁড়ির রাস্তা দেখাবো। ওই যে সিঁড়ি দেখতে পাচ্ছ, তার মানে সিঁড়ি দিয়ে এইটা রাস্তা, আমরা এটা দিয়ে গেছি, কারণ সিঁড়ি দিয়ে আসতে গেলে আমাকে অনেকটা সোজা আবার হেঁটে সিঁড়িতে উঠতে হতো। তো এখন আমরা তাই এই রাস্তা দিয়ে যাচ্ছি। তোমরা অলওয়েজ সিঁড়ি দিয়ে রাস্তা দিয়ে প্রেফার করবে। তো চলো আগে যাই। আমরা সব উদ্ভট রাস্তাগুলো নিয়ে নিয়েই, দেখো সিঁড়ি দেখতে পাচ্ছ, এখানে গেট, এই যে সিঁড়ি, এখান থেকে নিচে নেমে যাওয়া যায়। আর এই হচ্ছে টাবোর ভিউ, ম্যান, ইটস অ্যামেজিং। তো আমরা এখন যাচ্ছি
এই দিক দিয়ে জানি না রাস্তা, আবার ওখান থেকে কোথাও যাবো, গিয়ে ওই উপরে টাবো কেভে যাবো। চলো 4:30 বাজে, দেখে মনে হচ্ছে না। দেখো এখানে আবার বসার জায়গাও আছে, মানে জিপি টাবো লেখা। তুমি এখানে বসবে আর সোজা দেখবে এই ভিউ। কি বলবো জানি না। লজেন্স কাছে পকেটে করে লজেন্স, চকলেট এগুলো আনাটা খুবই জরুরি টাবো বা স্পিটি ভ্যালির এরম ধরনের রাস্তা। আর এই রাস্তার কিন্তু জায়গায় জায়গায় দেখো সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নিচে নামা যায়। তো আমরা একদম অন্তিম সিঁড়ি যেটা, সেটা দিয়ে নামবো। সেটা দিয়ে নামলে আমাদের হোমস্টেটা কাছে পড়বে। আমরা কেভে যাওয়ার আগে সামনের দিকে যখন এইভাবে হাঁটছিলাম, সত্যি মনে হচ্ছিল হ্যাঁ আমরা অন্য কোথাও একটা চলে এসেছি। সেই অভিজ্ঞতা সত্যি তোমরা না নিজেরা করলে বোঝাতে পারবো না। দেখো এখানে কি লেখা আছে, নোটিস, ভিজিটার্স আর নট অ্যালাউড টু ওয়াক অন দ্য রুফটপ, ট্রেসপাসার্স উইল বি হেভিলি ফাইন্ড। আচ্ছা কেভ, আচ্ছা এই কেভ, চলো যাই। একটা কিছু জিনিস দেখাই, এখানেও একটা সিঁড়ি আছে, ওখান দিয়েও যাবো। এখানে লেখা আছে প্রোটেক্টেড মনুমেন্ট। এই জায়গাটা আমি দেখিয়ে দিচ্ছি, এতটা এখন বলে পড়ানো সম্ভব নয়। এটা দেখে নাও, চলো ওখানটাও যাবো। ইটস অ্যামেজিং, তাই না? এই হচ্ছে কেভ। দেখো এখানে বসে অনেকে ধ্যান করে বৌদ্ধিস্টরা। এগুলো হচ্ছে কেভ, এটা একটা কেভ, এটা একটা কেভ, এগুলো হচ্ছে সব কেভ। এখানে বসে ওনারা ধ্যান করে। দেখো প্রচুর জায়গা কেভগুলোর ভেতর। তোমাদের আবার দেখিয়ে দিই, এই হচ্ছে কেভ, প্রচুর কেভ। আর ওপর থেকে পুরো টাবো ভিলেজকে দেখা যাচ্ছে। অদ্ভুত অদ্ভুত সুন্দর, প্রচুর কেভ এখানে আছে আরও এদিক ওদিক করে। জীবনে তোমার যা কিছু ভালো লাগে তা তুমি সব সময় পাবে এবং সব একসাথে পাবে, এই ধারণা যদি থাকে তাহলে তুমি কখনোই শান্তি পাবে না। আমরা উইন্টার স্পিটি এসেছিলাম এটা ভেবেই যে আমরা সমস্ত কিছু দেখতে পাবো না, তবে যা দেখতে পেয়েছি তা এক কথায় অনবদ্য, অকল্পনীয়। মহারাজা অফ পারমার রাজপুত তৈরি করেছিলেন এই স্বর্গীয় স্পিটি ভ্যালি, এবং এই স্পিটির সাথে সাথে আরও কিছু সেটেলমেন্ট এস্টাবলিশমেন্ট হয়েছিল কিছু কিছু ভ্যালি, যেগুলো হচ্ছে লাহল, স্পিটি আর টিবেট অটোনমাস রিজিয়ন। আমরা আছি এখন টাবো ভিলেজে। টাবো অনেক পুরনো একটা ভিলেজ। যখন বুদ্ধিজম ইন্ডিয়া এসছিল, দ্বিতীয় ডিফিউশন অফ বুদ্ধিজম যখন টিবেটে হয়েছিল 10 to 12 সেঞ্চুরির মধ্যে, সেই টাইমে পুরোপুরিভাবে পুরো টিবেটে সাড়া ফেলেছিল হচ্ছে বুদ্ধিজম, বুদ্ধিস্ট রিলিজিয়ান। তখন সেই টাইমে যখন ইন্ডিয়ায় বুদ্ধিজম প্রচার হয়েছিল, তখন প্রথমে স্পিটি ভ্যালির মধ্যে দিয়ে ইন্ডিয়াতে বুদ্ধিজম এসেছিল, এবং তখনই 996 AD-তে, মানে এখন প্রায় 1000 বছরেরও পুরনো এই টাবো মোনাস্ট্রি, যেটা আমরা কালকে তোমাদের দেখাবো, ততটাই পুরনো হচ্ছে এই টাবো কেভস। এই টাবো কেভসে আগেকার দিনে বুদ্ধিস্ট মংসরা কিন্তু ধ্যান করতেন, মেডিটেশন করতেন। আর তোমরাও যদি এখানে অনেকটা সময় ধরে থাকার চান্স পাও, তাহলে তোমরাও চাইলে এর ভেতরে কিন্তু বসে মেডিটেশন করতে পারো, বিকজ চোখ খুললেই সামনে এই বিশাল পর্বত। তো দেখো এখান দিয়ে আমরা এলাম, উপরে যাওয়া বারণ। এখান দিয়ে আসলেও এখানে একটা ছোট্ট জায়গা আছে, এত বেশি কিছু আমি ঢুকবো না, এখানে ওদের অনেক কিছু বারণ থাকে। এই হচ্ছে একটা জায়গা, এখানেও বসার জায়গা আছে কিন্তু। বাবা একবার দেখি, দেখাই, দাঁড়াও। দেখো অদ্ভুত, ওয়াও, এর উপরটা দেখো, ওই যে ছাদ, এখানটায় যাওয়া বারণ। সি, আর এখানে অতগুলো কেভ দেখো ভেতরে, এখানে আছে, এখানে আছে, এগুলো সব কেভই তো, আর কি দেখ, এই যে কি সুন্দর। উঠেই পড়ি তোমাদের জন্য, দেখো, ওয়াও ম্যান। এখান দিয়েও কেভ যাওয়া যায়, এখানেও ছাদ, এখানেও সব কিছু। তো এক অদ্ভুত জায়গা। সি, তো এখানে বেশ ভয় লাগবে, কিন্তু আমরা দুজনেই আছি। কেভ এখানে প্রচুর আছে, দেখো এখানে এতগুলো কেভ, এই একটা কেভ, এই একটা কেভ, মানে অদ্ভুত।
এবার ভয় একটু লাগবেই, কারণ স্পিটি মানে কিন্তু হচ্ছে আবার স্নো লেপার্ডের জায়গা। যদিও এখানে থাকে না কিব্বার, তাই না? কিব্বার ভিলেজেই থাকে এবং সেটা উপরে বরফ পড়লে ওরা নিচে চলে আসে এবং অনেক ভাগ্য করলে সেটা দেখা যায়। বাট আমরা যাই, যা হবে হবে। এই হচ্ছে সেই কেভের জায়গাগুলো, দেখো শুধু এখানে কত কেভ, দেখো শুধু ভেতরে, বাপরে বাপ। মদের বোতলও রাখা, তার মানে তো বুঝতেই পারছো। যাই হোক, এইখানে কিন্তু বেশ বেশ অন্যরকম জায়গা। তোমাদেরকে আগেই বলেছি, পরমার রাজপুতের যে মহারাজা, তিনি এই স্পিটি ভ্যালি তৈরি করেন এবং তার সাথে লাহল, টিবেট অটোনমাস রিজিয়ন, যেগুলো পর্বত সেটেলমেন্ট হয়, যেখানে অনেক বুদ্ধিস্ট ধর্মের লোকেরা আস্তে আস্তে টিবেট থেকে ইন্ডিয়ায় আসে এবং তারা সেটেল করে এখানে। এই লাহল স্পিটি হিমাচল প্রদেশের সাথে পরে মার্জ হয়ে যায় 1966-এর 1 নভেম্বরে পাঞ্জাব রিঅর্গানাইজেশন অ্যাক্টের আন্ডারে লাহল স্পিটি হিমাচল প্রদেশের সাথে একসাথে মার্জ হয়। 1953-এ যখন চায়না টিবেটকে অকুপাই করে নেয়, পিপলস রিপাবলিক অফ চায়না, যেটা নাম চায়নার, তখন থেকে 1950 থেকে 1960-র মধ্যে কিন্তু একটা খুব সেন্সিটিভ এরিয়া হয়ে যায় এই স্পিটি ভ্যালি ইন্ডিয়ান গভর্নমেন্টের জন্য। এবং তখন থেকেই কিন্তু স্পিটি ভ্যালির জন্য রাস্তা তৈরি হওয়া শুরু হয় এবং 1970s-এর মধ্যে কিন্তু ডিরেক্ট কানেক্টিভিটি যে রাস্তা সিমলা আর মানালির এই স্পিটি ভ্যালির সাথে কানেক্ট হয়। যেহেতু টিবেট চায়নার আন্ডারে চলে যায়, তার ফলে পুরোপুরি এখন একটা আর্মির আন্ডারে। তোমরা চারিদিকে আর্মি চেকপোস্ট দেখতে পাবে এবং পুরোটা কিন্তু ডিরেক্ট রোড কানেক্টিভিটি আছে। খুবই শক্ত রোড, স্পিডি এলে তোমরা সেটা বুঝতে পারবে, কিন্তু পুরোটাই ইন্ডিয়ান আর্মির আন্ডারে আছে। সো আমরা সবাই সুরক্ষিত যখন আমরা স্পিটি ভ্যালি আসবো। 5টা সাড়ে 5টা বেজে গেছে, এরপর আর এখন বাইরে থাকা যাবে না। বিশাল দেখো ওই কেভ যেগুলো আমরা ওখান দিয়ে গেছিলাম, ওই কেভ, ওই অংশ ওখান দিয়ে সোজা এখানে হাঁটলো, এখানে অতটা হাঁটা যায় না। এখানে প্রচুর কেভ আছে, দেখেও দেখতে পাবে গর্ত গর্ত। তো এই অবধি আর আসা যায় না। সানসেট হচ্ছে, বিশাল ঠান্ডা পড়ছে। আর আমাদের হোমস্টে হচ্ছে এই গ্রিন তারা হোমস্টে। শুধু ভাবো, গ্রিন তারা হোমস্টের এই সাইড দিয়ে ভিউটা অসাধারণ। আর এখানে একটা জিনিস দেখলাম যেটা, সেটা হচ্ছে যে লাইট আই থিঙ্ক আছে রাস্তায়, জলে কিনা সেটা পরে দেখবো। আর মধুরিমা আসছে, ওর পেছন দিকটা দেখো, অসাধারণ লাগবে। সো আমরা টাবোতে, আর এই আমাদের হোমস্টে। আর চলো তোমাদের একবার গ্রিন তারা হোমস্টের ভেতরটা আবার দেখিয়ে আসি। তো আমরা যেটা আছি তখন দেখালাম গ্রিন তারা। এদের এখানে বাইরে জুতো রাখতে হবে এবং সুন্দর ওদের চপ্পল পরার জায়গা আছে। ওপরে দেখো বসার জায়গা এখানে আছে, খুব সুন্দর ওদের অ্যারেঞ্জমেন্ট। দেখো শুধু এই চেক আউটটা মেলার এখানেও ওদের অনেক পার্ট রয়েছে। আর ওপরে হচ্ছে ওদের ছাদ, এখান থেকে আমি ওদের পরে দেখাবো। এখন তো প্রচণ্ড ঠান্ডা। ওয়েলকাম টু গ্রিন তারা। দেখে নাও, রেড লিস্ট, মিল্ক টি থেকে আরম্ভ করে সমস্ত কিছু এখানে রয়েছে। তো আমরা আমাদের গ্রিন তারা হোমস্টের ওপরে উঠেছি। আজ আমরা সবে এসে পৌঁছেছি। আজকের এই ভিউটা তোমাদের একবার দেখাই। আর কাল সকালের আলোতে আমরা একবার গ্রিন তারা হোমস্টেটা দেখিয়ে দেবো। বিউটিফুল, মানে টাবোতে সব থেকে ভালো যদি বলো তাহলে হচ্ছে গ্রিন তারা হোমস্টে। আর বাইরে থেকে ওদের রুমগুলো সেগুলো কালকে দেখাবো, কারণ আলো ইলেকট্রিসিটি লাস্ট 7 দিন ধরে নেই, তো ওইটা আমি পরে দেখাবো। এখন দেখাই এই যে আমরা উঠেছি, এখানে সিঁড়ি, এই হচ্ছে এইটুকু একটা জায়গা ছাদের। এবার ছাদ থেকে ভিউ, হো 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 হো, দিস ইজ অ্যামেজিং। ওহো,
তো আমরা এখন আছি গ্রিনতারা হোমস্টের ভেতরে। আমরা সন্ধেবেলা একটু ভিডিওটা করছি, সকালবেলা আমরা পুরো আলো দিয়ে দেখাবো, কারণ এখানে তো এখন ইলেকট্রিসিটি নেই। তো এখানে যিনি আছেন ইনি হচ্ছেন আমাদের যে এখানকার যিনি ওনার বা সব কিছু স্টেনজিন ম্যাম যা তার ফাদার। হ্যালো হ্যালো আঙ্কেল। हेलो नमस्ते जी। नमस्ते जी। तो এই আঙ্কেলও কিন্তু আমারই মতো, ইনিও ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে কাম কর রহে থে, अभी वो रिटायर हो गया है। খুব ভালো মানুষ উনি। আপনারা এখানে আসলে না করবেন। ইনি আঙ্কেলজি আমাদের জন্য এখন বুখারি জ্বালিয়ে দিয়েছে, গরম জল হচ্ছে, এবং আঙ্কেলজি খুবই মজাকিয়া ইনসান। উনি আমাদের বলছেন যে আজকে আরো গেস্ট আসবে 14-15 জনের এখানে, বলছে আমাদের সবার আগে খাবার দিয়ে দেবে। ভালো, আমরা এখানে পরে আবার আমি দেখাবো সকালবেলা যখন আলো আসবে, এখানে বসার জায়গা থেকে আরম্ভ করে সমস্ত কিছু একদম যাতে তোমাদের কোনো প্রবলেম না হয় তার জন্য বেস্ট, তাই না? আর এখানে ইলেকট্রিসিটি প্রায় 6-7 দিন ধরে নেই, কিন্তু এখানে সোলার আছে বলে এখানে কিছু ওনাদের যে আছে, ওনারা এখানে এসে আমরা চার্জিং পয়েন্টে চার্জ করতে পারবো। টিভিও বিশাল বড় আছে। তো এখানে বুখারি, হ্যাঁ, মোদির মধ্যে এখানেই বসে থাকবে। আমরা কালকে সকালবেলা আলোতে পুরো এখানে প্রচুর রুম আছে, সমস্ত রুমগুলো আবার দেখে দেবো। এখানে রুমে বাথরুমও আছে, বা এমনি বাথরুমও যেটা আছে সেটাও খুব বিশাল বড়। এখানে দেখলাম বড় একটা আছে যেখানে তোমরা 4-5 জন একসঙ্গে থাকতে পারো, 2 বড় বেড নিয়ে। উপরেও রুম আছে। তো সব মিলিয়ে আমি বলবো টাবোতে আসলে গ্রিনতারা হোমস্টে তোমরা স্টে করতে পারো, তোমাদের কিছু চিন্তা করতে হবে না এই এত বড় হাইটে আসলো। আজকের ভিডিও এই অবধি। পরের এপিসোডে থাকবে টাবো থেকে গাজার গল্প, সে এক অনন্য অভিজ্ঞতা। যাই হোক, তোমরা ভালো থেকো, আমাদের পাশে থেকো, আর অবশ্যই সুস্থ থেকো।